বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার দাবিতে এবার জেলা প্রশাসকদের কাছে নেতাকর্মীরা। বগুড়ায় পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দিয়ে তাকে বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করা হোক। এটি যদি না করেন সরকার, তো সরকারকেই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। আদালতে আস্থা নেই দলের আইনজীবীদের, মানতে প্রস্তুত সরকারের যে কোনো শর্ত। আদালত থেকে আমরা বিচার পাইনি। এমন একটা সময় আসতে পারে যখন হয়তো সরকার ইচ্ছা করলেও তাকে হয়তো বিদেশে নেওয়া সম্ভব হবে না। আমরা যেভাবে ব্যাখ্যা দিয়েছি সে পছন্দ না হলে তারাই ব্যাখ্যা দেন, তারাই ব্যাখ্যা দিয়ে বেগম খালেদাকে চিকিৎসা করার সুযোগ দেন। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীর গুলিস্তানে সিটি কর্পোরেশনের গাড়ি চাপায় সাইকেল আরোহী নটরডেম কলেজের শিক্ষার্থী নিহত। বেপরোয়া গতি কারণ বলছে পুলিশ, চালক আটক। জামায়াতের বিচারের বিষয়ে আইনি জটিলতা কাটছে শিগগিরই। মানবতা বিরোধী অপরাধ মামলায় বিএনপির সাবেক এমপি আব্দুল মোমিন তালুকদারের মৃত্যুদণ্ড। জাতির জনকের মুরাল নিয়ে রাজশাহীর কাটাখালীর মেয়রের বিতর্কিত অডিও ভাইরাল। আওয়ামী লীগের বিক্ষোভ, আদালতের আদেশ না মানায় গাজীপুরের মেয়রের বিরুদ্ধে রুল। এবং জঙ্গলে পরিণত হচ্ছে সৈয়দপুর রেলওয়ে সেতু কারখানা, নষ্ট হচ্ছে কয়েক হাজার কোটি টাকার যন্ত্রপাতি। সচল হলে কমবে বিদেশ নির্ভরতা। এবার জেলা প্রশাসকদের কাছে বিএনপি নেতাকর্মীরা। দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলার প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বিএনপি। বগুড়ায় পুলিশের ব্যারিকেড ভেঙে জেলা প্রশাসক কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এদিকে দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারও দেন নেতারা। কর্মসূচি পালনে বগুড়ায় মিছিল আর প্রতিবাদী স্লোগানে রাস্তায় নামে শত শত বিএনপি নেতাকর্মী। এ সময় শহরের নবাববাড়ি রোডে পুলিশের ব্যারিকেড ভেঙে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে রওনা হন তারা। কয়েকজনকে যাওয়ার কথা বলা হলেও পুলিশের বাধা উপেক্ষা করেই দলবদ্ধভাবে মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেন তারা। পরে 4 জনের একটি প্রতিনিধি দল স্মারকলিপি জমা দেন। প্রশাসনের অসহযোগিতার অভিযোগ তুলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন স্থানীয় নেতাকর্মীরা। বুধবার বেলা 12টার দিকে ময়মনসিংহ নগরের নতুন বাজারের দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন বিএনপির জেলা ও মহানগরের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা। পরে বেগম জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে দিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হাজির হন তারা। এ সময় বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে স্মারকলিপি নিয়ে জেলা প্রশাসকের কক্ষে প্রবেশ করে জেলা বিএনপির একটি প্রতিনিধি দল। অবিলম্বে দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে খুলনা মহানগর ও জেলা বিএনপির পক্ষ থেকে জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়েছে। খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু দলের পক্ষে স্মারকলিপি তুলে দেন। খুলনা থেকেও আসে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। এই যদি না হয় তাহলে কি হবে আমরা জানি না, তবে আমরা মনে করি যে এটি যদি না করেন সরকার, তো সরকারকেই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। বেগম জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানো না হলে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ার করেছেন গাইবান্ধা জেলা বিএনপি নেতারা। বেগম জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসা এখন জনদাবিতে পরিণত হয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। এছাড়া রাজশাহী, ঝিনাইদহ, দিনাজপুর, রাঙামাটি সহ দেশের বিভিন্ন জেলায় বুধবার সকাল থেকেই কেন্দ্রীয় কর্মসূচি পালনে রাজপথে সরব ছিল বিএনপির নেতাকর্মীরা। সাদিয়া আফরিন, সময় সংবাদ। এদিকে আস্থাহীনতার কারণে বেগম জিয়ার চিকিৎসা নিয়ে আদালতে যেতে চায় না বিএনপি। দলটির আইনজীবী নেতাদের দাবি আদালতও সরকারের নিয়ন্ত্রণে, তাই বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে সরকারের প্রতি মানবিক আবেদন জানিয়েছেন তারা। এজন্য যে কোনো শর্ত মানতে প্রস্তুত তারা। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে রাজপথে আন্দোলন করছে বিএনপি। সরকারের কাছে মানবিক আবেদনও জানিয়েছে তারা, কিন্তু আদালতের পথে হাঁটছে না। প্রায় 3 বছর ধরে দণ্ড হওয়া 2 মামলায় খালাস চেয়ে করা আপিল পড়ে আছে সুপ্রিম কোর্টে। এতদিন তারা শুনানির উদ্যোগ নেয়নি। অনেকে বলছেন এই 2 আপিল নিষ্পত্তি হলে হয়তো প্রেক্ষাপট ভিন্ন হতে পারত।
বিএনপি নেত্রীর আইনজীবীরা বলছেন আদালতে সরকারের হস্তক্ষেপ রয়েছে, এছাড়া অতীত অভিজ্ঞতাও ভালো নয়, সে কারণে এখনই আদালতে যেতে চান না তারা। আদালত তো সরকার, বাইরেও সরকার। মনে আছে নিশ্চয়ই বেগম খালেদার চিকিৎসার জন্য আমরা আবেদন করেছিলাম, তার মুক্তি চেয়েছিলাম, জামিন চেয়েছিলাম। আদালতে সাবেক অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম সাহেব কীভাবে বিরোধিতা করলেন সরকারের পক্ষ থেকে জামিনের? সরকার তো এখানে কোঅপারেট করে না, প্রচণ্ড বিরোধিতা করে। আর আদালতের ক্ষমতা আছে নাকি আমাদের সরকার বাইরে দেওয়ার? অনড় অবস্থান থেকে সরে এসে যে কোনো শর্তে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন দলটির আইনজীবী নেতারা। এমন একটা সময় আসতে পারে যখন হয়তো সরকার ইচ্ছা করলেও তাকে হয়তো বিদেশে নেওয়া সম্ভব হবে না। সেই জন্য অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি মনে করি যে সরকারের এই অনড় মনোভাব পরিবর্তন করে সরকার, যেহেতু তাকে আইনে ক্ষমতা দেওয়া রয়েছে, যেভাবেই বলুক না কেন সেই ক্ষমতা এক্সারসাইজ করে তাকে বিদেশে পাঠাবার ব্যবস্থা করবে। 2 দফায় 78 দিন হাসপাতালে থাকার পর গত 13 নভেম্বর তৃতীয় দফায় হাসপাতালে ভর্তি হন সাবেক এই প্রধানমন্ত্রী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফ করছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। সরাসরি যাচ্ছে সেখানে। নির্বাচনগুলো পরিচালনার জন্য আলোচনা করেছি। এই আর প্রশ্ন কিসের? আর এত প্রশ্ন কিসের? আজকে যে 3 ঘন্টার এই বিশেষ বৈঠকটা করলেন, এই বৈঠকের পর আগামী ভোটগুলো সুষ্ঠু এবং সহিংসতা মুক্ত হবে কিনা, আর এ পর্যন্ত বেশ কজন এমপি কিন্তু আচরণবিধি লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে কোনো দৃশ্যমূলক কিংবা দৃষ্টান্তমূলক এ পর্যন্ত কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা, নেবেন? হ্যাঁ, আমার 2-3 জনের ব্যাপারে আমাদের কাছে তথ্য আছে, তাদের ব্যাপারে আমরা তদন্ত হচ্ছে। এইগুলোর সাথে সাথে নেওয়া যায় না, এগুলো তদন্ত করা হচ্ছে প্রত্যেকটার ব্যাপারে। আমাদের বোধহয় 3-4টা এরকম ঘটনা ঘটেছে, সেগুলো প্রত্যেকটার ব্যাপারে তদন্ত হবে। তদন্তে যদি তাদের দোষী সাব্যস্ত হয় আমরা অবশ্যই ব্যবস্থা নেব, আগে যেরকম নিয়েছি। বাস, ঠিক আছে। যে কয়েক ধাপে নির্বাচন হয়েছে, অনেক জায়গায় প্রাণহানি হয়েছে, অনেক জায়গায় সমস্যা হয়েছে, সেই দায় নিয়ে আপনারা কথা বলছিলেন, কিন্তু সেই বিষয়ে আপনারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জানতে চেয়েছেন কিনা, কেন এই ঘটনা ঘটলো? হ্যাঁ, এটা প্রত্যেকেই বলেছি কথা, এটা প্রত্যেকেই আলোচনা এটা করেছেন যে এই সমস্ত ঘটনা তারা বলেছে যে ওই একই কথা, যে প্রায় সবগুলো অ্যানালাইসিস করে দেখা গেছে যে এই ঘটনাগুলো বিশেষ করে মেম্বারদের মধ্যে হয়েছে, যারা মেম্বার পদপ্রার্থী তাদের প্রতিদ্বন্দ্বী এবং তাদের যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের মধ্যে হয়েছে। এবং সেগুলো তারা বলেছে যে তার অধিকাংশ ঘটনাগুলো ঘটেছে এই বংশানুক্রমিক অথবা আধিপত্য বিস্তার অথবা এলাকা ভিত্তিক প্রভাব বিস্তার এই জাতীয়কে কেন্দ্র করে। তো সেগুলোর জন্য আগাম তথ্য, গোয়েন্দা তথ্য সংগ্রহ করার জন্য আজকে আমরা জোর দিয়েছি। আগামী নির্বাচনে যেটা কিভাবে হবে আমরা তো আপ্রাণ চেষ্টা করব সেই নির্বাচন সহিংসতা রোধ করার জন্য। একটাও সহিংস হবে না, একটাও মারামারি হবে না, এরকম নিশ্চয় তো আমরা দিতে পারি না। আমরা চেষ্টা করব এইগুলো নিয়ন্ত্রণ করার জন্য। ওকে। আর বাহিনী যেহেতু প্রধানরা ছিলেন, তারা আসলে মাঠকর্দের কি ধরনের চ্যালেঞ্জগুলোর কথা বলেছেন আপনাদের কাছে? তারা প্রাণহানি এড়াতে কি ধরনের তারা বলেছেন এভাবেই যে কতগুলো ঘটনা ঘটেছে রাতে, অন্ধকারে, রাত্র 3টায়, 3:30টায়, 4টায়, এই সমস্ত জায়গায় তো তারা হঠাৎ করে গিয়া ঘটনার আগে কিছু করতে পারেনি। যেগুলো ঘটেছে সেগুলোর জন্য তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে, তাদের মামলা হয়েছে এবং অনেককে অ্যারেস্ট করেছে। বাই দিস টাইম অনেকে গ্রেপ্তার হয়েছে এবং যেগুলো গ্রেপ্তার করা হয়নি তাদের গ্রেপ্তার করার তৎপরতা চালাচ্ছে। এলাকার মস্তান বা দোষী লোক যেগুলো এই বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে তাদেরকে আগাম গ্রেপ্তার করার জন্য আমরা ইনস্ট্রাকশন দিয়েছি, সেগুলো তারা করবে। স্যার, আগের নির্বাচনগুলোতে আপনারা বিভিন্ন ধরনের ব্যবস্থা নিয়েছেন, কিন্তু তারপরেও কিছু সহিংসতা হয়েছে, সেই আলোকে বিশেষ কি ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন যাতে? ইউনিয়ন পরিষদ নির্বাচনী আগারগাঁওয়ে সাংবাদিকদের ব্রিফ করছিলেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম ব্রিফিংয়ে। রাজধানীতে আবারও সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরল কলেজ ছাত্রের। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় সাইকেল আরোহী নটরডেম কলেজের ছাত্র নাইম হাসান নিহত হয়েছেন। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন, দুপুর 1:15টার দিকে রাজধানীর গুলিস্তান যে সিনেমা হল এলাকা রয়েছে, অর্থাৎ গুলিস্তান চত্বর যেদিকে আমরা বলি, সেই জায়গাটিতে হচ্ছে নটরডেম কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী নাইম হাসান, তাকে আসলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে
ময়লার যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু আসলে তাকে পেছন থেকে এসে ধাক্কা দেয়। একটি বিষয় বলে রাখি, নাইম হাসান এবং তার বন্ধু তারা সাইকেলে ছিলেন এবং সেই সাইকেলটিকেই বেপরোয়া গতিতে আসা সিটি কর্পোরেশনের যে বর্জ্য অপসারণের গাড়ি রয়েছে সেটি ধাক্কা দিলে কিন্তু সে রাস্তায় পড়ে যায় এবং তখন সে হাত দেখায় বাঁচতে চাই বলে, কিন্তু সেই বিষয়টিকে আসলে নজরে না নিয়ে কিন্তু তার উপর দিয়েই সিটি কর্পোরেশনের গাড়ি আসলে তাকে রক্তাক্ত করে চলে যায় এবং তাকে সেখানে সেই অবস্থায় যে প্রত্যক্ষদর্শী রয়েছেন অর্থাৎ গুলিস্তানে যেই হকাররা রয়েছেন, যে ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা রয়েছেন, তারা সেখান থেকে তাকে ধরে ঢাকা মেডিকেলে নিয়ে আসে এবং সেখানে যে ট্রাফিক পুলিশরা রয়েছিলেন সেই ট্রাফিক পুলিশ দৌড়ে গিয়ে অর্থাৎ গুলিস্তানে যে আওয়ামী লীগের যে কার্যালয় রয়েছে সেখান থেকে গিয়ে গাড়ি এবং যে গাড়ির চালক ছিলেন রাসেল তাকে আসলে আটক করা হয়। আটক করে নিয়ে তাদেরকে প্রথমে পুলিশ বক্সে ছিল, সেখান থেকে মতিঝিল থানায় তাদেরকে হস্তান্তর করা হয়েছে। এমনটি আমাদেরকে জানিয়েছিলেন গুলিস্তানে যে দায়িত্বরত পুলিশ ডিপার্টমেন্ট রয়েছেন, ট্রাফিক বিভাগের যে কর্মকর্তা রয়েছিলেন, তারা আমাদেরকে তথ্যটি জানিয়েছিলেন। এবং আরেকটি বিষয় বলে রাখি যে দক্ষিণ সিটি কর্পোরেশনেও আমরা এই বিষয়টি বলেছি যে দক্ষিণ সিটি কর্পোরেশনের আবর্জনা ময়লার যে গাড়ি চালক যারা গাড়ি চালান তাদের বিষয়ে আসলে বেপরোয়া গতির বিষয়ে তাদের বিস্তর অভিযোগ রয়েছে বিভিন্ন শ্রেণীমহল থেকে। এর আগেও আমরা দেখেছি কয়েকটি দুর্ঘটনা ঘটেছে এই বিষয়ে। তো এই বিষয়ে আসলে কী ব্যবস্থা নিচ্ছে বা নিহত নাইম হাসানকে কোথায় নেওয়া হবে এখনও পর্যন্ত ঢাকা মেডিকেলে রয়েছে। ঢাকা মেডিকেল আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে আসলে কলেজ কর্তৃপক্ষ এবং তার স্বজনরা আসলেই কিন্তু পরবর্তী তথ্য জানা যাবে যে নাইম হাসানের লাশ কোথায় নেওয়া হবে বা তার আইনি প্রক্রিয়া কী হবে। এই ছিল আমার কাছ থেকে নটরডেম কলেজের শিক্ষার্থী নাইম হাসান তথ্য, সবশেষ তথ্য। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত ছিলেন রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল স্থাপন নিয়ে রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর বিতর্কিত অডিও ভাইরাল হওয়ার পর সমালোচনার ঝড় উঠেছে। নৌকা প্রতীক নিয়ে দুবার মেয়র নির্বাচিত হলেও তার এমন বক্তব্যে ক্ষুব্ধ দলের নেতাকর্মীরা। বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। গাজীপুর সিটি কর্পোরেশন মেয়রের পর এবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করে সমালোচনার জন্ম দিয়েছেন রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী। 1 ঘন্টা 4 মিনিটের একটি অডিও রেকর্ডে মেয়র আব্বাস বলেন, ইসলামের দৃষ্টিতে পাপ, তাই সিটি গেটে বঙ্গবন্ধুর মুরাল স্থাপন করবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে অডিও রেকর্ডটি ভাইরাল হলে ক্ষোভে ফুঁসে ওঠে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এটা ইসলামী শরীয়ত অনুপাতে সঠিক না, এর জন্য আমি ওদের থুবো না। এই অডিও রেকর্ডে জাতীয় 4 নেতার অন্যতম শহীদ কামারুজ্জামানের সন্তান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটনকে উদ্দেশ্য করে গালমন্দ করেন আব্বাস। জাতীয় বাপে বলবি যে এটা সিটি কর্পোরেশন না, কাটাখালী পৌরসভা, আর কাটাখালীর চেয়ারে কে বসে আছে ওর নাম আব্বাস। যা বলে দিবে ফার্দার যদি আর কোনো লোক আমার কমপ্লেন করে যে হ্যাঁ আমি জমি বেচবো না, জোর করে নেবে, তাহলে আর প্রজেক্টে আসা বন্ধ করে দেবো। জাতির পিতাকে নিয়ে এমন বেফাস মন্তব্য করায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলার শীর্ষ নেতা। এটা আমাদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল এবং কথাটি বলেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাস্কর্য সম্পর্কে। এটা তথ্য প্রমাণ সহ বিচার বিশ্লেষণ করে অবশ্যই আমরা তার ব্যবস্থা নেব। এ ব্যাপারে কথা বলতে একাধিকবার যোগাযোগ করা হলেও মেয়র আব্বাস ফোন রিসিভ করেননি। পরে কাটাখালী পৌরসভা ও তার বাড়িতে গিয়েও হদিস মেলেনি তার। জাতীয় পার্টি থেকে 2004 সালে আওয়ামী লীগে যোগদানের পর 2015 সালে প্রথম ও 2020 সালে দ্বিতীয়বারের মতো নৌকা প্রতীক নিয়ে পৌরসভার মেয়র নির্বাচিত হন আব্বাস আলী। বর্তমানে তিনি কাটাখালী পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। এবং আমরা যেটা এর আগেও বলেছি, আমাদের বক্তব্য সবসময় বলেছি যে আজকে শুধুমাত্র গণতন্ত্রকে ধ্বংস করবার জন্যে, বিরাজনীতিকরণের জন্য, জনগণের দাবি সামনে নিয়ে যেন এই নেত্রী, ক্যারিজমেটিক লিডার যাকে বলা হয় সবসময়, তিনি সামনে আসতে না পারেন, আজকে সেই জন্যেই যখন তার চিকিৎসা বিদেশে খুব বেশি প্রয়োজন, তার চিকিৎসকরা বলছেন, আমরা অনেকদিন থেকেই বলছি, তখন তাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। আইনগত বিষয়গুলো নিয়ে আমরা বারবারই বলেছি, আমাদের আইনজীবীরা বলেছেন, কোথাও কোনো বাধা নেই। এখন যে অবস্থা আছে সেই অবস্থায় তাকে সরকার এই মুহূর্তেই
তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে পারেন। সমস্ত ক্ষমতা সরকারের এবং সমস্ত দায় সেই জন্যই সরকারের। এবং আমরা বারবার করে এটাকে কথাটা বলছি, দেশের মানুষ এখন বিশ্বাস করে যে সরকারের ইচ্ছা নেই যে তিনি বেঁচে থাকুক, সে কারণে এখন পর্যন্ত তাকে কোনো বাইরে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে না। আমরা সেই কারণে আপনারা জানেন যে একটা ফ্যাসিস্ট সরকারের অধীনে সীমিত পরিসরের মধ্যেই গণতান্ত্রিকভাবে যত আন্দোলন করা প্রয়োজন সেই আন্দোলন করা আমরা চেষ্টা করছি, শুরু করেছি। আমরা বিশ্বাস করি যে জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে, ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আমরা একদিকে যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব, তার বিদেশে চিকিৎসার ব্যবস্থাকে আমরা নিশ্চিত করতে চাই, একই সঙ্গে গণতন্ত্রকে আমরা মুক্ত করতে চাই। এই লক্ষ্যে আমরা ইতিমধ্যে অনেকগুলো কর্মসূচি আমরা নিয়েছি। আপনারা জানেন আজকে একটা কর্মসূচি ছিল প্রত্যেক জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান, সেটা হয়েছে। এর মধ্যে প্রত্যেকটি কর্মসূচিতে কিন্তু সরকার তার স্বভাবজাত চরিত্র নিয়ে বাধা দেওয়া শুরু করেছে। আমাদের এখানে গত যে প্রোগ্রাম ছিল গত পরশু, সেই প্রোগ্রামে খুলনাতে আমাদের নজরুল ইসলাম মঞ্জু সহ আমাদের নেতৃবৃন্দকে আপনার আহত করা হয়েছে, প্রায় 21 জনকে গ্রেফতার করা হয়েছে। নরসিংদীতে খোকন সাহেব এখানে আছেন, তাকে 19 জন গ্রেফতার করে তাকে রাত্রি 1টা পর্যন্ত আটকে রাখা হয়েছিল। নাটোরে আমাদের দুলু সাহেবের স্ত্রী, যিনি ওখানে ইলেকশন করেছেন দুবার, তাকে রাত্রি প্রায় 1টা পর্যন্ত আটক করে রাখা হয়েছিল। সাতক্ষীরাতে একইভাবে আপনার পণ্ড করে দেওয়া হয়েছে, বরগুনাতে পণ্ড করা হয়েছে, সারা দেশেই প্রায়। এই যে ন্যূনতম যে সহনশীলতা, শান্তিপূর্ণ কর্মসূচি, এই কর্মসূচিও সরকার সহ্য করতে পারে না, কারণ তাদের পায়ের নিচে তো মাটি নেই। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না, অনেক কথা বলেছি। আমরা আজকে যে যৌথ সভা, এই যৌথ সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এর আগে আমাদের আপনার স্ট্যান্ডিং কমিটি মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছিল, সেগুলি আমরা আজকে এখানে আলোচনা করে বাস্তবায়নের লক্ষ্যে আমরা কথা বলেছি। আমাদের 25 তারিখে অর্থাৎ আগামীকালই আমাদের অঙ্গ সংগঠন যুবদল তারা সারা দেশে, ঢাকা সহ সারা দেশে তারা এই বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবে। 26 তারিখ শুক্রবার, সেই জন্য সারা দেশে বাদ জুমা প্রত্যেকটা মসজিদে দেশনেত্রীর মুক্তি ও রোগ মুক্তির জন্য দোয়া প্রার্থনা করা হবে, দোয়া চাওয়া হবে। এবং অন্যান্য সম্প্রদায়ের যারা আছেন তারা তাদের উপাসনালয়ে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং রোগ মুক্তির জন্য তারা প্রার্থনা করবেন। 27 তারিখে ডক্টর মিলন হত্যা দিবস আছে, সেই জন্য সেদিন আমরা পক্ষ থেকে কোনো প্রোগ্রাম রাখছি না। 28 তারিখে আছে আপনার স্বেচ্ছাসেবক দল, তারা ঢাকা সহ সারা দেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং রোগ মুক্তির জন্য বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। আর এটা হবে প্রেস ক্লাবে, ঢাকারটা হবে প্রেস ক্লাবে, বা সারা দেশে। যুবদলের প্রোগ্রামটা হবে প্রেস ক্লাবে, সেটা সারা দেশেই হবে। এরপরে আছে আপনার 30 তারিখে, এটা বিএনপির কর্মসূচি হবে সারা আপনার বিভাগীয় সদরগুলোতে আপনার বিভাগীয় হেডকোয়ার্টারে আপনার এই দেশনেত্রীর মুক্তি এবং বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর দাবিতে সমাবেশ। 1 তারিখে ছাত্রদল সমাবেশ করবে সারা দেশে। আর 2 তারিখে আমাদের মুক্তিযোদ্ধা দল তারা মানববন্ধন করবেন প্রেস ক্লাবে। 3 তারিখে কৃষক দল তারা কি সারা দেশে সমাবেশ করবে ঢাকা সহ। আর 4 তারিখে মহিলা দল তারা একটা মৌন মিছিল করবেন আপনার এই ম্যাডামের মুক্তির দাবিতে এবং আপনার চিকিৎসার দাবিতে। এই হচ্ছে আপনার আমাদের আপাতত এই পর্যন্ত কর্মসূচি আছে। এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য কেমন থাকছে, তার শারীরিক অবস্থার উপরে। এর প্রয়োজনে কর্মসূচি পরিবর্তন হতে পারে, সেটা আমরা যখন প্রয়োজন হবে সেই সময় আমরা আপনাকে জানাবো। ধন্যবাদ। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় বক্তব্য রাখছিলেন বিএনপি মহাসচিব। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে।
আদালতের আদেশ অমান্য করায় গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম সহ 4 জনের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট। 1 সপ্তাহের মধ্যে তাকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। বুধবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আদালতের আদেশ অমান্য করে গাজীপুরের সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের একটি জমি নিজেদের বলে দাবি করে আসছিলেন মেয়র জাহাঙ্গীর সহ 4 ব্যক্তি। এ কারণেই ভুক্তভোগী ব্যক্তি তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন। সম্প্রতি মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির দায়ে আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয় মেয়র জাহাঙ্গীরকে। মানবতা বিরোধী অপরাধের মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে ৭১-এ মুক্তিযুদ্ধের সময় ১৯ জনকে হত্যা, লুটপাট, বাড়িঘরে আগুন দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়। মোমিন তালুকদার বগুড়া ৩ আসনে দুবার বিএনপির সংসদ সদস্য ছিলেন। বর্তমানে পলাতক আছেন মোমিন তালুকদার। ট্রাইব্যুনালের প্রসিকিউটর জানান, দল হিসেবে জামায়াতের বিচারের বিষয়ে আলোচনা চলছে। খুব শিগগিরই আইনি জটিলতা কাটবে। তিনটে অভিযোগে মৃত্যুদণ্ড, 3টি অভিযোগ। এবং এখানে আদালতের যে অবজারভেশন, সেই অবজারভেশন হচ্ছে তার যে কর্মকাণ্ড সেটা হচ্ছে একেবারে মানব জাতির বিরুদ্ধে একটা মানে ক্রাইম, তার যে অপরাধ এটা। আর ভিকটিমদের যে ট্রমা, সেটার বিষয়টা এখানে বিবেচনায় নেওয়া হয়েছে। আরেকটা অবজারভেশন এখানে আসছে জেনোসাইডের উপরে, যে প্রো লিবারেশন সিভিলিয়ান যে গ্রুপ, সেটা ন্যাশনাল গ্রুপের মধ্যে পড়ে। উৎপাদন বন্ধ হয়ে যেন জঙ্গলে পরিণত হয়েছে সৈয়দপুর রেলওয়ে সেতু কারখানা। 18 একর জায়গা জুড়ে খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে ৩,০০০ কোটি টাকার মূল্যবান যন্ত্রপাতি। মাটির সঙ্গে মিশে যাচ্ছে কারখানায় উৎপাদিত শত কোটি টাকার যন্ত্রাংশ। কর্মকর্তারা বলছেন, কারখানা বন্ধ থাকায় বিদেশ থেকে কিনতে হচ্ছে মালামাল। এতে ভারী হচ্ছে রেলের লোকসানের পাল্লা। সৈয়দপুর ঘুরে এসে এসআল বাবুনের ক্যামেরায় নাজমুস সালেহির রিপোর্ট। দেখে মনে হবে বিশাল এক বনাঞ্চল। ঘন জঙ্গলের নিচেই ঢাকা পড়ে আছে কয়েক হাজার কোটি টাকার মূল্যবান আধুনিক সব যন্ত্রপাতি। 1865 সালে সৈয়দপুরে 18 একর জায়গায় ব্রিটিশ সরকার গড়ে তুলে উপমহাদেশের প্রধান রেল সেতু কারখানা। বিশ্বের অনেক রেল কারখানাতে এখনো নাই এত আধুনিক সব যন্ত্রপাতি। এখানকার উৎপাদিত মালামাল দিয়েই 2015 সাল পর্যন্ত নির্মিত হয়েছে দেশের বিভিন্ন রেল সেতু। ব্রিজের সাথে সংশ্লিষ্ট রেলওয়ের যত কিছু প্রয়োজন সব কিছুরই যোগান এখান থেকে দেওয়া হতো। কালের বিবর্তনে এগুলা জঙ্গলে পরিপূর্ণ। সারা দেশে রেলের প্রায় 2000 সেতুর রক্ষণাবেক্ষণ করা হতো এখানে উৎপাদিত কয়েকশো যন্ত্রাংশ দিয়ে। লোকবলের অভাবে পুরো ইয়ার্ড যেন পরিত্যক্ত বনাঞ্চল। নিথর পড়ে থেকে স্থায়ীভাবে বিকল হয়ে যাচ্ছে ফ্রান্স, জার্মানি, জাপান ও ইংল্যান্ড থেকে সংগ্রহ করা কয়েক হাজার কোটি টাকা মূল্যের আধুনিক মেশিনপত্র। বিশাল বিশাল যে যন্ত্রগুলো আজকে জঙ্গলাকীর্ণ হয়ে তিল তিল করে ধ্বংস হয়ে যাচ্ছে। একইভাবে খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে শত কোটি টাকা মূল্যের কারখানায় উৎপাদিত মালামাল। দীর্ঘদিন পড়ে থেকে মরিচা ধরে মিশে যাচ্ছে মাটির সাথে। মাটির নিচে এখানে এই কারখানায় প্রায় 10,000 কোটি টাকার মতো শুধু প্লেট, লোহার প্লেট পড়ে আছে। 1 ফিট গভীর করে দেখি তোর সমস্ত কিছু আমরা খুঁড়ে উঠাইতে পারবো। সক্ষমতা থাকা সত্ত্বেও বন্ধ হয়ে পড়ে আছে রেলওয়ে সেতু কারখানা। অন্যদিকে প্রতি বছর শত কোটি টাকার মালামাল কিনতে হয় বাইরে থেকে। লোকবলের অভাবে, মেশিনারিজের অভাবে, বিভাগীয় কাজের চাহিদার অভাবে বন্ধ হয়ে গেল। হ্যাঁ, মেইন হল লোকবল। কারখানাটি চালুর উদ্যোগ না নিলে সার্বিক রেল ব্যবস্থা হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন অনেক রেল কর্মকর্তা। একদিকে বুলেট ট্রেন চালানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ রেলওয়ে, অন্যদিকে তার বন্ধ হয়ে যাওয়া কারখানায় মাটির সাথে মিশে যাচ্ছে কয়েক হাজার কোটি টাকার মূল্যবান সব যন্ত্রপাতি। সৈয়দপুর রেল সেতু কারখানা থেকে নাজমুস সালিহি, সময় সংবাদ। বাংলাদেশ সেনাবাহিনীর কোর অফ ইঞ্জিনিয়ার্সের 8ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। এ সময় তাকে গার্ড অফ অনারও দেয়া হয়। বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্স একটি কারিগরি, সরঞ্জাম নির্ভর এবং বহুমুখী প্রতিভা সম্পন্ন কোর। এই কোরের সব সদস্যের মাঝে নতুন করে উদ্দীপনা সৃষ্টি এবং ভবিষ্যৎ ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে কর্নেল কমান্ডার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ।
বুধবার সকালে নাটোরের কাদিরাবাদ সেনানিবাস প্যারেড গ্রাউন্ডে অভিষেক অনুষ্ঠানে কোর অফ ইঞ্জিনিয়ার্সের জ্যেষ্ঠতম অধিনায়ক ও মাস্টার ওয়ারেন্ট অফিসার সেনাবাহিনী প্রধানকে কর্নেল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। এ সময় সেনাবাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনীর কোর অফ ইঞ্জিনিয়ার্সের একটি চৌকস দল। অনুষ্ঠান শেষে সেনাবাহিনী প্রধান কোর অফ ইঞ্জিনিয়ার্সের অধিনায়ক সম্মেলনে যোগ দেন। উদ্বোধনী বক্তব্যে তিনি ভবিষ্যতে কোর অফ ইঞ্জিনিয়ার্সকে আরও দক্ষ ও পারদর্শী হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ সেনাবাহিনী আজ আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তি বিনির্মাণে একটি অতি সুপরিচিত নাম। পৃথিবীর বিভিন্ন দ্বন্দ্ব সংঘাতময় রাষ্ট্রসমূহে জাতিসংঘের তত্ত্বাবধানে শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠায় আমাদের সেনাবাহিনী অগ্রণী ভূমিকা পালন করেছে। আজকে বাংলাদেশ পৃথিবীর 1 নম্বর শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে মর্যাদা পেয়েছে। ইঞ্জিনিয়ার কোরের উন্নয়ন ও আধুনিকায়নের সাথে সেনাবাহিনীর উন্নয়নও সরাসরি সম্পৃক্ত। তাই কর্নেল কমান্ডার হিসেবে আমার সার্বক্ষণিক প্রচেষ্টা থাকবে কোর অফ ইঞ্জিনিয়ারদের চলমান আধুনিকায়ন ব্যবস্থাকে আরও বেগবান করা এবং নতুন সামরিক সরঞ্জাম সংযোজিত করে আরও উদ্যমী স্যাপার বাহিনী গড়ে তোলা। অনুষ্ঠানে সেনাবাহিনী ও কোর অফ ইঞ্জিনিয়ার্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ইউনিট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, নাটোর। আন্তর্জাতিক রুটগুলোতে পণ্যবাহী জাহাজ ভাড়া বাড়তে থাকায় বাংলাদেশে আমদানি ব্যয়ও কয়েক গুণ বেড়ে গেছে। জ্বালানি তেল, শিল্পের কাঁচামাল এবং ভোগ্যপণ্য আমদানিতেই সবচেয়ে বেশি ডলার চলে যাচ্ছে বিদেশে। তার সঙ্গে যুক্ত হচ্ছে দেশে চলমান মেগা প্রকল্পে ব্যবহৃত মালামাল আমদানি। ব্যয় কমিয়ে আনা না গেলে রিজার্ভে টান পড়ার শঙ্কা অর্থনীতিবিদদের। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। শিপিং লাইনগুলোর তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 10 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হয়েছে প্রায় 11 লাখ কন্টেনার পণ্য, যা গত বছরের তুলনায় 1 লাখ কন্টেনার বেশি। আর বন্দরের তথ্য মতে এই সময়ের মধ্যে চট্টগ্রাম বন্দরে পণ্য নিয়ে জাহাজ এসেছে ৩,৪৬৮টি। অথচ তার আগের বছর জাহাজ এসেছিল ৩,০০৯টি। অস্বাভাবিকভাবে আমদানির পরিমাণ বেড়ে যাওয়ায় পণ্যবাহী কন্টেনার এবং জাহাজ আসার হার বাড়ছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। করোনাকালীনের পরে অনেক এলসি ওপেন হয়েছে, অনেকে পাইপলাইনে আছে কিন্তু জাহাজের কারণে তারা আনতে পারতেছে না, কারণ বাল্ক জাহাজের ভাড়া প্রায় 2.5 থেকে 3 গুণ হয়ে গেছে। তবে চাহিদা অনুযায়ী আমদানি বাড়ার সাথে সাথে বেড়ে গেছে জাহাজ ভাড়াও। লকডাউনের কারণে আগে বিশ্বের বিভিন্ন বন্দরে আটকা পড়েছে শত শত জাহাজ। সেই স্থবিরতা কাটতে শুরু করায় জাহাজ মালিকেরাও ভাড়া বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। আগে একটি কন্টেনার সিঙ্গাপুর হয়ে যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপ পাঠাতে মাত্র 2,500 মার্কিন ডলার খরচ হলো, এখন তা 12 থেকে 15,000 ডলার লাগছে। জাহাজ ভাড়া বেড়ে গেছে। দ্বিতীয় কথা, এই জাহাজ ভাড়ার সাথে সাথে যে কমোডিটা যে মালটা আনবে সেটা কষ্ট বেড়ে যাচ্ছে এবং এখানে ইনভলভমেন্টটা আমদানির ক্ষেত্রে ইনভলভমেন্টটা বেড়ে যাচ্ছে। আগে যদি যেই মালের দাম ছিল $200 সেটা এখন হয়ে গেছে $400। বিশেষজ্ঞরা বলছে যে আগামী মার্চের দিকে এটা মোটামুটি সচল হয়ে যাবে। তো সেই জন্য এই যে কর্মচাঞ্চল্যতা বৃদ্ধি পাচ্ছে এবং সেই জন্য ইম্পোর্ট দৃশ্যত মনে হচ্ছে ইম্পোর্ট বাড়ছে। আমদানি ব্যয় বাড়তে থাকায় দেশের রিজার্ভে টান পড়ার সংখ্যা অর্থনীতিবিদদের। এবং এখন যে ঘাটতি দেখা যাচ্ছে সেটা আমার মনে হয় একটা বড় কারণ হচ্ছে ওই যে আসা যাওয়ার খরচটা, এই যে পরিবহন ব্যয়, এবং আন্তর্জাতিক বাজারে পরিবহন ব্যয় বেড়ে গেলে সেটা আমাদের এক দেশের কিছু করার নাই। বাংলাদেশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের 80% বিদেশ থেকে আমদানি করতে হয়। করোনার স্থবিরতা কাটিয়ে সচল হতে শুরু করেছে পুরো বিশ্ব। কর্মচাঞ্চল্য ফিরছে ব্যবসা বাণিজ্যে। বাংলাদেশও তার পিছিয়ে নেই। চট্টগ্রাম বন্দরের এই কার্যক্রম দেখে বোঝা যায় দেশের আমদানি রপ্তানি বাণিজ্য কতটা গতিশীল রয়েছে। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। মুন্সিগঞ্জের আলদি এলাকায় সড়কের নিচে বড় সুড়ঙ্গ তৈরি হয়েছে। ঝুঁকিপূর্ণ হওয়ায় বন্ধ রয়েছে দিঘিরপাড় ঢাকা আঞ্চলিক সড়কে যান চলাচল। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল,
সাদিয়া, এই যে গুরুত্বপূর্ণ রাস্তা সেটি কিন্তু এখন যে কোনো সময় ধসে পড়ার যে সংখ্যা, সে সংখ্যার কারণে কিন্তু দুপাশে আপনারা দেখছেন যে শত শত মানুষ ভিড় করছে এবং তারা কিন্তু সড়ক বন্ধ করে দিয়েছে এবং স্থানীয়ভাবে গাছপালা কেটে কিন্তু এটি বন্ধ করবার চেষ্টা করছে এবং এই যে পিচ ঢালা পথ সেটি কিন্তু আপনি দেখছেন যে ফাটল ধরেছে এবং ধসে পড়বার একটি পরিস্থিতি বিরাজ করছে। আর এই যে পুকুরের এক পাশ থেকে যে উঁচু পানি, সে পানিগুলো কিন্তু পূর্ব পাশে স্রোত বইছে এবং সেখানে কিন্তু আলুর জমিতে চাষাবাদ চলছিল, সেকে দেওয়া হয়েছে এবং আলু রোপণের জন্য যা যা প্রক্রিয়া সেগুলো সম্পন্ন করে ফেলবার পরে কিন্তু এই পানিতে তলিয়ে যাচ্ছে। সে কারণে কিন্তু কৃষকের বড় ধরনের ক্ষতি আশঙ্কা করছে এবং তারা কিন্তু চাষাবাদ বন্ধ করে এসে কিভাবে এটাকে রক্ষা করা যায় সেই চেষ্টা তারা চালাচ্ছেন। কিন্তু এই ঘটনাটি যে কয়েক ঘন্টা ধরে চলছে, এখনো পর্যন্ত স্থানীয় প্রশাসন বা দায়িত্বশীল বা এই সড়ক জনপদের কাউকে কিন্তু এখানে দেখা যাচ্ছে না। স্থানীয় লোকজনই কিন্তু তারা এই মানুষজনকে সুরক্ষা করবার জন্য রাস্তাটি বন্ধ রেখেছে এবং তাদেরকে সতর্ক করবার চেষ্টা করছে। এবং এই যে এই আলদি এলাকা, এটার যে পূর্ব পাশে আপনারা দেখছেন যে এই মানুষগুলোর পেছনে কিন্তু বিশাল বিল, সেখানে কিন্তু শত শত একর জমিতে আলু আবাদ হয়ে থাকে এবং সেই বিলটা পানিতে ভরে যাবার কারণে যে ঝুঁকি, সেটার পাশাপাশি কিন্তু আপনার এই যে দিঘির পাড় থেকে যে সরাসরি ঢাকার যোগাযোগ এবং দিঘির পাড় যে পদ্মা তীর থেকে এই মুন্সিগঞ্জ শহর আশেপাশের যোগাযোগ, সেগুলো কিন্তু সব কিছু সরাসরি বন্ধ হয়ে গেছে। আমরা দেখছি যে এইমাত্র পুলিশের কিছু ইউনিফর্ম পরা লোকজন এসছেন, তারা এসে দেখবার চেষ্টা করছেন যে কি হয়েছে, কিন্তু তাদের দায়িত্বশীলতা কিন্তু আমরা এখনো লক্ষ্য করছি না যে এই লোকগুলোকে সুরক্ষা করবার জন্য বা এই রাস্তাটি যেন ধসে না যায় সে ব্যাপারে কি করণীয় সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি না। এবং এইখানকার যে কৃষক রয়েছেন তারা বলছেন যে এই কৃষি হচ্ছে তাদের মূল আয়ের পথ এবং এই কৃষি দিয়ে কিন্তু তাদের উৎপাদন, রোজগার, সংসার চলে। সেই প্রধান আলু ফসল কিন্তু এই বিলটিতে করতে পারছে না এবং সেই যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তারা কিন্তু সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন। তো এই ছিল আলদির এই যে রাস্তার নিচ দিয়ে যে বিশাল পানি ঢুকছে এবং রাস্তা ধসে যাওয়ার সবশেষ খবর। মুন্সিগঞ্জ থেকে যুক্ত ছিলেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। প্রস্তুতি হিসেবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করছে বাংলাদেশ দল। এর আগে অনুশীলন করেছে পাকিস্তান ক্রিকেট দল। দীর্ঘ ৮ মাস পর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। তাই প্রথম টেস্টের আগে চট্টগ্রামের মাটিতে নিজেদের ঝালিয়ে নিতে দুপুর থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই সমানভাবে গুরুত্ব দিচ্ছে মমিনুলরা। টি-20তে পাকিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হলেও টেস্টে ঘুরে দাঁড়াতে চায় স্বাগতিকরা। ম্যাচের জন্য পুরোপুরি ফিট না হওয়ায় স্কোয়াডে থাকলেও এই টেস্টে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের, তার বদলি হিসেবেও নেওয়া হচ্ছে না কাউকে। এদিকে টেস্ট সামনে রেখে সকাল থেকে অনুশীলন করেছে পাকিস্তান ক্রিকেট দল। নেচে ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়ে বেশি মনোযোগী ছিলেন বাবর আজমরা। ঢাকার ভুল চট্টগ্রামে করেনি পাকিস্তান। এদিন পতাকা টানিয়ে অনুশীলন করতে দেখা যায়নি তাদের। এই মুহূর্তে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। দু দলের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। পার্থ, ধন্যবাদ। আমরা এখন আছি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আসলে 2 ম্যাচের টেস্ট সিরিজের মধ্যে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। সেক্ষেত্রে আজকে থেকেই কিন্তু অনুশীলন শুরু হয়েছে। এখন দুপুরের পর থেকে টাইগাররা কিন্তু অনুশীলন করছেন। আমরা দেখছি বাংলাদেশ দলের যারা বোলার, ব্যাটসম্যানরা যারা রয়েছে তারা কিন্তু দীর্ঘক্ষণ ব্যাটসম্যানরা নেটে অনুশীলন করছে। সেক্ষেত্রে মুশফিকুর রহিম আমরা দেখেছিলাম অনুশীলনে বাংলাদেশ দল আসার আধা ঘন্টা আগেই তিনি এসেছেন এবং তিনি তখন 15 থেকে 20 মিনিট নেটে ব্যাটিং অনুশীলন করেছিলেন এবং কিছুক্ষণ আগে আবার তিনি ব্যাটিং করতে নেমেছেন। বাংলাদেশ দল গতকাল চট্টগ্রাম শহরে আসার আগেই, এক সপ্তাহ আগেই কিন্তু মুশফিকরা চট্টগ্রামে এসেছেন এবং এরপর থেকেই কিন্তু ধারাবাহিকভাবে তারা কিন্তু অনুশীলন করে যাচ্ছেন এবং সেক্ষেত্রে আজকে সকালে পাকিস্তান দল অনুশীলন করেছে 10টা থেকে 1টা পর্যন্ত। আসলে টানা তারা অনুশীলন চালিয়ে গেছে। তবে আজকে যেরকম তারা নেটে ব্যাটিং অনুশীলন করেছে তার থেকে বেশি তারা অনুশীলন করেছে বোলিংয়ের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা দেখেছি তাদের যে রেজওয়ান,
বাবর তারা কিন্তু দীর্ঘক্ষণ নেটে ব্যাটিং প্র্যাকটিস করেছে। তো সেক্ষেত্রে দীর্ঘ 8 মাস আগে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের সাথে কিন্তু এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম সাগরপাড়ি স্টেডিয়ামে খেলেছিল। সেক্ষেত্রে 3 উইকেটে কিন্তু এই স্টেডিয়ামে হেরেছে। তবে দীর্ঘদিন বাংলাদেশ দল এই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম টাইগারদের জন্য কিন্তু লাকি গ্রাউন্ড হিসেবে পরিচিত। সেক্ষেত্রে টি-20তে হোয়াইট ওয়াশ হওয়ার পর পাকিস্তানের সাথে এর আগে বিশ্বকাপে কিন্তু টি-20তে ভালো করতে পারেনি টাইগাররা। তাই চট্টগ্রামের মাঠ থেকেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ দল। এবং সেক্ষেত্রে আজকে যে দুপুরের পর থেকে অনুশীলন শুরু হয়েছে সেই অনুশীলনে আমরা দেখছি তারা অত্যন্ত সিরিয়াসভাবে সবাই ব্যাটিং অনুশীলন করছে। বিশেষ করে মুশফিকুর রহিমকে কথা বলতে হয় আলাদাভাবে, দীর্ঘক্ষণ আমরা দেখেছি তিনি ক্রিজে তার ব্যাটিং অনুশীলন করেছে। এছাড়া লিটন দাস আমরা দেখেছি ব্যাটিং অনুশীলন করেছে। এছাড়া চট্টগ্রামের ছেলে ইয়াসির আলী রাব্বিকে নিয়েও আমরা দেখেছি বাংলাদেশ দলের যে কোচ এবং যারা রয়েছেন তারাও কিন্তু দীর্ঘক্ষণ কাজ করেছেন। তো সেক্ষেত্রে চট্টগ্রামের থেকেই কিন্তু টাইগাররা ঘুরে দাঁড়াবে সেটি কিন্তু প্রত্যাশা করছে এখানকার দর্শকরা। যেহেতু দীর্ঘদিন পর 50% দর্শক মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবে, সেক্ষেত্রে বাংলাদেশ দল ভালো খেলবে এবং টি-20তে যে ব্যর্থতা সেই ব্যর্থতার থেকে বের হয়ে এসে টেস্টে সাদা পোশাকের খেলায় বাংলাদেশ দল চট্টগ্রাম থেকে জয় পাবে এবং ঢাকা টেস্টেও যে জয় পাবে সেই প্রত্যাশাই কিন্তু রয়েছে সকলের মধ্যে। সেক্ষেত্রে বাংলাদেশ দল 1টার পর থেকে কিন্তু এখানে অনুশীলন শুরু করেছেন এবং আমরা দেখেছি যারা নতুনরা দলে ডাক পেয়েছেন এবং পুরনো যারা রয়েছে, যেহেতু সিনিয়র খেলোয়াড়দের মধ্যে সাকিব আল হাসান নেই, মাহমুদুল্লাহ রিয়াদ নেই, সেক্ষেত্রে মুশফিকুর রহিমের উপরেই কিন্তু পুরো দায়িত্বটা নির্ভর করছে এবং আমরা দেখছি অনুশীলনে তিনি কিন্তু অনেকটাই কিন্তু বেশি সিরিয়াস ছিলেন। তো সেক্ষেত্রে 8 মাস আগে যেহেতু ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের মধ্যকার টেস্টে বাংলাদেশ দল হেরেছিল, তবে এই চট্টগ্রামে এবার যেহেতু প্রথম টেস্ট অনুষ্ঠিত হচ্ছে সেই প্রথম টেস্টেই বাংলাদেশ দল জয় পাবে সেই প্রত্যাশাই করছেন কিন্তু টাইগার সমর্থকরা। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে যুক্ত ছিলেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। দুপুরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বেগম জিয়ার বিদেশে চিকিৎসার দাবি নিয়ে এবার জেলা প্রশাসকদের কাছে বিএনপি। বগুড়ায় ব্যারিকেড ভাঙার চেষ্টা, সরকার চায় না বেগম জিয়া বেঁচে থাকুক, অভিযোগ মির্জা ফখরুলের। এবং রাজধানীর গুলিস্তানে সিটি কর্পোরেশনের গাড়ি চাপায় সাইকেল আরোহী নটরডেম কলেজের শিক্ষার্থী নিহত, বেপরোয়া গতি কারণ বলছে পুলিশ, চালক আটক। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।